আমাদের সঙ্গে আছেন নিউজ 18 বাংলার স্টুডিওয়ে তাপস রায়। অতনু, তাপসদাকে প্রথম প্রশ্নই করতে হবে, কারণ পোড় খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের বিধায়ক। তাপসদা, বিধানসভা হচ্ছে গণতন্ত্রের মন্দির, সেখানে বিরোধী দলনেতা, এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল বিরোধী দলনেতার প্রস্তাবে 13 জন বিধায়কের সই চুরির অভিযোগ, আপনি কিভাবে, আপনার উপলব্ধি? আমার উপলব্ধি বলতে ঠক জোচ্চোরদের দল। এক, নয় বিধায়কদের ওপর আস্থা বিশ্বাস নেই, ভরসা নেই। দুই হচ্ছে যে তাড়াহুড়ো করে করতে হবে বলে এই পথটাকে নিতে হয়েছে। এটা তো তাড়াহুড়োর কি ছিল? 30 জন হলে পরেই তো সই হয়ে যেত। না না, জানি না, আপনি তো ভালো করে জানেন। সবই জানি, তো 30 জন হলেই হয়। সুতরাং ব্যাপারটা হলো যে সবের মধ্যে আমি শুধু ফ্রাইটেন্ড, আমি খুবই আতঙ্কিত যে গত 15 বছর ধরে আমলাদের সই, ডিএমএসপির সই, চিফ সেক্রেটারি বা বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারির সই বা মুখ্যমন্ত্রীর সই বা এইরকম ধরনের বিধায়কদের সই কত জাল জুচ্চুরি হয়েছে। ঠিক, আমি এটা নিয়ে একটু ভাবিত। তার কারণ হচ্ছে এটাতে অভ্যস্ত বলেই কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও যে বিধায়করা নেই তাদের সই করে দিল। গোটা দেশের ইতিহাসে নেই, কোনো বাংলার ইতিহাসে নেই, কোনো রাজ্যের বিধানসভার ইতিহাসে নেই। এবং এর কিন্তু শাস্তি সাংঘাতিক। যদি এমএলএরা করে থাকে, যদি বেরোয় ওই হ্যান্ডরাইটিং এক্সপার্ট বা সিআইডি তদন্তে, তাহলে এমএলএদের এমএলএশিপ যাওয়া উচিত, যাবে এবং শাস্তিও হবে। আর যদি দেখা যায় যে এমএলএ নয়, অন্য কাউকে দিয়ে করিয়েছে দলের, হ্যাঁ, নন্টে ফন্টেকে দিয়ে, তাহলে নন্টে ফন্টেদেরও শাস্তি হবে। মানে এইটুকু বোধোদয় হয়নি যে ব্লক লেটারে কখনো সাইন হয় না, সই হয় না? সবই জানে, আবার সবই জানে না ভেবেছিল বোধহয়। যেমন ভেবেছিল যে সরকারে থাকলে আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে বোধহয় যা খুশি তাই করা যায়, শেখ শাহজাহানও হওয়া যায়, পিঠে পুলি বানাতে ডেকে পাঠানো যায়, অভয়াকে সে ধমাচাপা দিয়ে কিছু হবে না এটা ভাবা যায়, পয়সার জোরে আর ক্ষমতার দম্ভে তো অন্ধ হয়ে গেছিল। তারপরে ওই সমস্ত ভাষা শব্দ ব্যবহার করা যায়, পুলিশি রাজ, দুর্নীতি রাজ, গুন্ডারাজ কায়েম করা যায়। ধারণা ছিল, এটাই তো ভুল, ধারণা ছিল কিছু হবে না, যা খুশি করো, কিছু হবে না। মমতা ব্যানার্জি আছেন অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্স, মানে উনি বসে রয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু দেখা গেল যে না, 11-র পর 14 থেকেই শুরু হয়ে গেল। আজকে তো 12 বছর। তবে স্যার, আপনি একটা জিনিস আমরা এখানে বসে আলোচনা করছিলাম কদিন ধরেই, যে জনপ্রতিনিধি একজন বিধায়ক মন্ত্রী হয়ে যাবেন, মানে তারা যদি সরকারে থাকতেন তারা হয়তো মন্ত্রী হতেন, কোনো এক সময় মন্ত্রী ছিলেন, সেই মানুষটার সই জাল হচ্ছে, সই চুরি হচ্ছে, হয় কেউ করছেন বা তিনি কারো হয়তো করছেন। ইমেজটা কোথায় চলে গেল বিধানসভার? ঈদের জন্য ঠিক কথা। পশ্চিমবাংলার বিধানসভার একটা গৌরবান্বিত ইতিহাস আছে এবং দেশের প্রাচীনতম বিধানসভা, আইনসভা। পশ্চিমবাংলার বাইরে যাদের যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা ভারতবর্ষের বাইরেও, পশ্চিমবাংলার সম্বন্ধে সবাই নাক সিটকোয়। সেই নাকটা সিটকোয় কেন? আর আমাদের সম্বন্ধে, সকলের সম্বন্ধে ওই ধারণাটাই বা কেন? বিকজ অফ তৃণমূল, বিকজ অফ মমতা ব্যানার্জি, বিকজ অফ অভিষেক ব্যানার্জি অ্যান্ড আদার তৃণমূল পদাধিকারী, এমএলএ, এমপি, মন্ত্রী। এই জায়গাটা এনে দাঁড় করিয়ে দিল ওরা। এখন কতদিন লাগবে কাটাতে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, এরা বলছেন নৈতিকতার স্বার্থেই আমরা স্পিকারকে জানিয়েছি, এই অভিযোগটা করেছি। সেই নৈতিকতার পাশেও দাঁড়াতে পারলো না তৃণমূল, বহিষ্কার। যে দলটা দাঁড়িয়ে আছে ভিত্তিটাই হচ্ছে জাল জুচ্চুরি, সেখানে নৈতিকতা দেখাতে গেলে তো আঘাত পাবে এবং বহিষ্কার, সাসপেনশন এগুলো হবে। আচ্ছা, এর মধ্যে অতনু, শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম আপনাকে। নিউজ 18 বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। অনেক কাজ বাকি রয়ে গেছে এখন আপনার, কিন্তু এই যখন এই সই জালটাল শুনছি অবস্থা আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনি এতদিনের বিধায়ক, এতদিনের রাজনীতি আপনার, আজকে দেখছি একটা দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেই দলের নেতাদের গায়ে কোথাও কাদা ছোড়া হচ্ছে, ওদের নির্লজ্জ ছোড়া হচ্ছে। তুমি কাদা ছোড়ার কথা ভাবছো? কাদা ডিম অয়নও ভাবছে আপনার, এরা নির্লজ্জ বেহায়া।
বেহায়ার নাহিলা যে নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান, এদের কিচ্ছু এগুলোতে যায় আসে না। সিজন সয়ে গেছে, তা না হলে চোরের মার বড় গলা। এখনো পর্যন্ত ওরা মানুষের কাছে মুখ দেখাচ্ছে, চিৎকার করছে আর আবল তাবল বকছে। আজকে আপনি মন্ত্রী আছে, যে মন্ত্রিত্ব হয়তো আপনার অনেক আগে পাওয়া উচিত ছিল। মানে বারবার বঞ্চনা, আক্ষেপ বহুবার আপনার কাছ থেকে আপনি শুনেছি, বিধায়ক না? হয়েছেন, দলকে জিতিয়েছেন, দল যে কাজ দিয়েছে সেই কাজ আপনি করেছেন, পূর্ণমন্ত্রী হওয়া আপনার হয়নি। না, আমি বলছি কি, বঞ্চনাটাকে অ্যাকসেপ্টেড, মেনে নেওয়া যায় বা মেনে নিয়েছিলাম, অপমান। কিন্তু এই চাকরি বিক্রি আর এই দুর্নীতির স্বজন পোষণ, পরিবারতন্ত্র, এই গুন্ডারাজ, এই শেখ শাহজাহানদের হাতে রাজ্যটাকে তুলে দেওয়া, শওকতদের হাতে, জাহাঙ্গীরদের হাতে আর পুলিশের হাতে এই রাজ্যটাকে তুলে দেওয়া, এটা মেনে নিতে পারিনি। এটা বহুবার আমি প্রতিবাদ করেছি, একবার দুবার নয়, ডেইজ ইন ডেইজ আউট, কিন্তু ইন ভেইন, কিছুই তাতে হয়নি। না, তারপরে কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে সেলফ রেসপেক্ট যদি কারুর থাকে আর ডিগনিটি বোধ যদি কারুর থাকে, মর্যাদা বোধ, তাহলে মমতার সঙ্গে চলা খুব মুশকিল। আমি তো দূরে দূরে থাকতাম, আমি তো ঘনিষ্ঠ বলয়ে ছিলাম না, থাকারও চেষ্টা করিনি, আমাকে রাখেওনি, সেটা একদিকে ভালো। ওই মমতা ব্যানার্জি হচ্ছে মানুষকে অমর্যাদা করে আর অপমান করে, ভাইকারিয়াস প্লেজার বলে একটা কথা আছে, ওটা এনজয় করে, পৈশাচিক উল্লাস। উনি স্যাডিস্ট বেসিক্যালি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেকের ব্যাপারে আমি বলতে পারবো না, অভিষেককে অত তো আমি অভিষেকের সঙ্গে তো সেরকম মেলামেশা ছিলাম না। একটা নবপ্রজন্মে আমাদের ছেলের বয়সী, যতটুকু সেটা করার, তো দেখলাম পরবর্তীকালে যা দেখলাম বা শুনলাম যে পলিটিক্সটা ওর মোটো বা উদ্দেশ্য নয়, অন্য কিছু ওর মোটো বা উদ্দেশ্য। এবং এই আইপ্যাক মার্কা আর এই কিছু অরাজনৈতিক চ্যাংড়া ছেলে মেয়ে, এদেরকে নিয়ে ওর একটু নাচন কোদন। আরে যে রাজনৈতিক দলের একটা যুব তৃণমূল থাকতে যুবা হয়, যে রাজনৈতিক দলের একই দিনে মমতা অবস্থানে বসছে আম্বেদকরের স্ট্যাচুর সামনে, আর সেই দিনেই যুব তৃণমূল কংগ্রেসের শহীদ মিনারে সভা করছে অভিষেক, মানে কি একটা, তাই না? আপনি তো চাকরি চুরির কথা বললেন, অভয়ার কথা বললেন, শেষ সংযোজন কি আপনার আপত্তি, প্রচন্ড প্রতিবাদ এবং বিরক্তি আইপ্যাক নিয়ে? হ্যাঁ, কতবার আমার সঙ্গে ডাল গলাতে পারতো না। আমি একটু, জানো তোমরা টাইপটা একটু আমার একটু অন্য, আমি ঠোঁট কাটা, স্পষ্টবাদী, ধমকে দেওয়া, বেশি কাউকে পাত্তা না দেওয়ার, এটা আমার ছোটোবেলা থেকে একটা মানসিকতা। কিন্তু ওই চ্যাংড়াগুলো ছোটো ছোটো আমার ধারে কাছে আসতো না, কিন্তু এটা শুনতাম যে তারা আমাদের নিচের লেভেলে, তারা ওই পয়সা করি চাওয়া, গিফট চাওয়া, মোবাইল চাওয়া, হ্যাঁ, খাওয়া দাওয়া, এই সমস্ত। আর ওই সমস্তই আমাদের একটা, আমি আজকে আমার 53+ ইয়ার্স চলছে পলিটিক্যাল লাইফ, আর ওই চ্যাংড়া ছেলে মেয়েগুলো তারা নাকি সমস্ত রাজনীতি বোঝাবে, সংগঠন বোঝাবে। অবশ্য আপনি 53 বছরের কথা বললেন বলে মনে পড়লো, রাজনীতি অতনু একেবারে সেই ছাত্র রাজনীতি থেকে শুরু কংগ্রেস, এই এতদিনের একটা জার্নি। আজ আপনি মন্ত্রী, আপনার কাছে অনেক দায়িত্ব, অনেক কাজ আপনার সামনে, যে দায়িত্বের জন্য আপনি এতদিন ধরে হয়তো রাজনীতি করেছেন, যে আমি একটা দায়িত্ব না তা না, কাজ করব, এটা তো কাজ করতে চেয়েছেন, চলতে চলতে করতে করতে পাওয়া। ঠিক, এই জার্নিটাকে কিভাবে দেখছেন? সম্মান আমাকে দিয়েছে এতই অল্প সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি, আমি এই জীবনে ভুলবো না, আর এই ঋণ শোধ করারও নয়, করতে পারবো না। যে মর্যাদা আমাকে দিয়েছে, ভাবা যায়? আপনার এই জার্নিটা ছাত্র রাজনীতি থেকে যে শুরু করে এই পর্যন্ত, এই যে পূর্ণমন্ত্রী হলেন, হ্যাঁ, সেটা আসলে আমি এই যে যোগদান করলাম বিজেপিতে, এবং তারপরে যে আমি পার্লামেন্টের প্রার্থী হলাম 24-এ, তারপর থেকে আজ পর্যন্ত আমি নিরবিচ্ছিন্নভাবে বিজেপির অফিসে প্রতিদিন যাওয়া, প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, তারপরে যা যা কাজ যখন যখন দিয়েছে, ভাবা যায় না সেই সমস্ত কাজকর্ম আমার ওপর ন্যস্ত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব, যে আমার ওপরে বিশ্বাস এবং ভরসা রেখেছে, আমি তাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ।
আজকে তাপসদা, ছাত্র পরিষদের যে রাজনীতি, আপনি যখন যা করেছেন সবটা মন দিয়ে করেছেন। আগ্রাসী বলছিলেন, আগ্রাসী কথাটা, এই আগ্রাসী আসলে রাজনীতি কিন্তু তাপস রায়ের। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি তাপস রায়কে দেখে, ছাত্র পরিষদের রাজনীতি থেকে। এই আগ্রাসী যে মনোভাব আপনার, এটা নিয়ে একটু বলুন, যে আপনি যখন যে কাজটা করেছেন একেবারে আমি সুচারুরূপে, হ্যাঁ, সুনিপুণভাবে, মানে মন দিয়ে, দরদ যাকে বলে দিয়ে আমি করেছি, এই এক। আর এবারের যে ইলেকশনটা আমি লড়লাম 24 থেকে শিক্ষা নিয়ে 26-এ, এটা একেবারে অ্যাটাকিং অ্যান্ড অ্যাগ্রেসিভ ইলেকশন করেছি, সেটা বোধহয় তোমরা জানো। একদম, অবশ্যই, একদম ফ্রম ডে ওয়ান থেকে। এবং তাতে কোনো অসুবিধা হয়নি যে বরানগর থেকে আপনাকে মানিকতলাতেও আপনি জয়লাভ করলেন। আমার এক সময় ইলেকশনটাই আমি অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ ছিলাম, প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, গুন্ডা বদমাশগুলোর বিরুদ্ধে। ইলেকশনের পরেও দেখেছি। ইলেকশন তো পুরো ইলেকশনটা 39 দিন তারপরেও। আচ্ছা, এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো, সেই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের সময় তো বোধহয় আপনার বাড়িতেও ফাটল ধরেছিল। ফাটল আমার বাড়িতে ধরেনি, প্রিকশনারি মেজারে, আমাদের বাড়ি নয়, আমরা তো ফ্ল্যাটের বাসিন্দা, ওইখানে 8টা পরিবারকে প্রিকশনারি মেজারে আমাদেরকে তখন রিকোয়েস্ট করে তুলে দেওয়া হয়েছিল। আচ্ছা, কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই আমার বাড়ির ডান দিকে, আমার বাড়ির বাঁ দিকে। এই ক্ষয়ক্ষতিটাও হতো না। আজকে আমি বলছি, এই ক্ষয়ক্ষতিরও কারণ হচ্ছে মমতা আর সুদীপ ব্যানার্জি। আচ্ছা, হ্যাঁ, ওরা ইঞ্জিনিয়ারিং দেখালো, এরা তো সব জানতা না। মমতা জানে না এরকম কোনো বিষয় নেই পৃথিবীতে। আর সুদীপও হয়তো কোনো ক্রমে বোধহয় গ্র্যাজুয়েট বা সাধারণ গ্র্যাজুয়েট, সে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কথাবার্তা বলে গম্ভীরভাবে, হ্যাঁ, ঘাড় ফাড় নেড়ে সে ওই ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে এত মানুষের ক্ষতি করে দিল। এখন 5 বছর হয়ে গেছে, মানুষগুলো এখনও তাদের ঘর দুয়ার ফিরে পায়নি, তাদের সেই পরিবার নিয়ে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, এই সমস্ত মানে যেখান দিয়ে যাওয়ার কথা সেই লাইনটাই চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, সেই লাইনটাকে চেঞ্জ করতে গিয়ে কেন করলো, কী জন্যে করলো, কার কথায় করলো, কোন স্বার্থে করলো, এটাও একটা কিন্তু বিচার্যের বিষয়। আমি জানিও, যদি কোনোদিন এ সমস্ত নিয়ে একটা আলোচনা হলে বলবো। তো সুতরাং, আর মমতা ব্যানার্জিকে যা বোঝাবেন তিনি সমস্ত কিছু বোঝেন। তো সুদীপ ব্যানার্জি বোঝালো, সুদীপ ব্যানার্জি অনেক কিছুই বুঝিয়ে এই জায়গায় এসেছে আর কি। তো এখনো তো সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জিকে তো মমতার পাশে দেখা যাচ্ছে না, অভিষেকের পাশে দেখা যাচ্ছে না। এই সময়টা ওদের থাকা উচিত দলের পাশে, মমতা ব্যানার্জির পাশে, অভিষেকের পাশে। তাপসদা, আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, বারবার বলছি এই কারণে, পালা বদল হলো কয়েক মাসের মধ্যে, রেড রোড ফাঁকা থাকলো, ব্রিগেড ভরলো, ওদিকে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে মালদায় জাতীয় সড়কও ফাঁকা থাকলো, মসজিদে হলো মুসলিমদের পরব। এটা কি রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল চূড়ান্ত? একেবারে, মানে তোষণ, ভোট ব্যাংক, ভোটের রাজনীতি, যার জন্য নিজে এবং মন্ত্রীদেরকে দিয়ে, এমএলএদেরকে দিয়ে যা নয় তাই হিন্দু বিদ্বেষী কথাবার্তা আমাদের আক্রমণ করে, আমাদের আহত করে, আমাদের নিহত করে। এই যে হরগোবিন্দ, চন্দন দাস, গন্ধা ধর্মহীন হিন্দুরা, মমতা বলল রেড রোডে ঈদের নমাজে, এটা কেউ প্রতিবাদও করলেন। এটা তৎক্ষণাৎ কিন্তু ওর মাইক কেড়ে নেওয়া উচিত ছিল, বা কেউ একজন, আশা করেছিলাম যে ধর্মপ্রাণ মুসলিমদের কেউ, শিক্ষিত মানুষ বা ধর্মপ্রাণ, তারা প্রতিবাদ করবে, করেনি। তারপরে বলল, ওইটা বোধহয় টার্নিং পয়েন্ট হয়ে গেল। এই যে হিন্দু 91, 92, 93% ভোট তো আর এমনি আসে, বলছে 1 সেকেন্ডে নাকি 12টা বাজিয়ে দেবে আমাদের। এই কথা কখনো বলা যায়? বলতে পারে ওই কুর্সিতে, চেয়ারে বসে? মার্চ মাসেই তারপরে হচ্ছে ফিরাদের ওই সব কথা, সিদ্দিকুল্লাহর কথা, হুমায়ুনের কথা, আরো সমস্ত মালদা মুর্শিদাবাদের বিধায়কদের কথা। এ কখনো মেনে নেওয়া যায়? রাজনৈতিক সদিচ্ছা ছিল না বলেই কি? না, কোনো রাজনীতির ব্যাপার না, ব্যক্তিগত চাহিদা। আর পরিবার, ব্যানার্জি পরিবারকে আর নিজের কিছু ওই যে ঘনিষ্ঠ বলয় বা বৃত্ত, ওদের জন্য যা যা করার তাই করেছেন। পশ্চিমবাংলার মানুষের জন্য, পশ্চিমবাংলার কথা ভেবে 15 বছরে বলুন না, এসে বসুন না এখানে, আমি থাকবো। চিংড়িহাটা মেট্রোটা কয়েক মাসে
সুপ্রিম কোর্ট উনি পর্যন্ত একটা যেতে হয়েছিল। ঝগড়ুটে মহিলা, হিংসুটে মহিলা, এবং ওনার এই না, এটা তো জেদ আর মানুষেরই তেজ, ভালো হতো। না সেই তো ওনার জেদ আর তেজ। উনি তো মমতা ব্যানার্জি নয় সব কিছুতে একটা মানি না ব্যানার্জি, মানি না। এই জেদ আর তেজের জন্যে বাংলার 10 কোটি কথা তো মানুষ বলছেন সাফার, আর মাটি মানুষের। পশ্চিমবাংলা আজকে কি সাফার করছে। অথচ অন্য কোনো স্টেটগুলো যেগুলো আমাদের পেছনে ছিল, সেই মুখ্যমন্ত্রীরা সমস্ত নিজের স্টেটের জন্য গিয়ে গিয়ে কেন্দ্রের কাছে, কেন্দ্রের মন্ত্রীদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, অর্থমন্ত্রীর কাছে এবং বিভিন্ন বিভাগীয় মন্ত্রীদের কাছে গিয়ে কাজ আদায় করে নিয়ে এসছে। আপনি বল। আমরা দেখেছি অয়নদা যে যখন যে রাজনৈতিক দলই থাকুন না কেন, স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন। এমন একটা ইমেজ যে জন্য সবার সঙ্গে সম্পর্ক ভালো আপনার। আপনি এখন পূর্ণমন্ত্রী, কি মনে হয় পরিষদীয় মন্ত্রী হবেন? আমি বলতে পারবো না। আমাকে দল বা মুখ্যমন্ত্রী যে কাজ দেবে সেই কাজ শিরোধার্য, এবং সেই কাজটা আমি একেবারে সিরিয়াসলি, সিনসিয়ারলি, অনেস্টলি করব। আর আজ যখন এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সই জাল করছেন বিধায়ক, তখন আপনার কাছে জানতে চাইবো যে এই যে আপনার স্বচ্ছ ইমেজ, এতদিন ধরে রাজনীতি করে কাউকে কোনো রকমভাবে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ না রেখেও নিজের রাজনীতির জায়গাটা ঠিকঠাক রাখা যায়, এটা কিভাবে করলেন? এর কেমিস্ট্রিটা কি? যদি নির্লোভী হওয়া যায়, যদি অর্থের পেছনে কেউ না ছোটে, বৈভবের পেছনে না ছোটে, যে আমাকে হেলিকপ্টারে করে ইয়েতে যেতে হবে, কনস্টিটুয়েন্সিতে, চার্টার্ড ফ্লাইটে আমাকে দিল্লি যেতে হবে, তারপরে আমাকে ঘিরে সবসময় কিছু মাইনে করা লোকজন থাকবে, আর এটা তো একটা বিশাল, এই যে বহরটা, এর একটা খরচ আছে। তো এই খরচ, তো এই খরচ তো এমএলএ গিরি করে, এমপি গিরি করে আসার কথা নয়। তাহলে সেই খরচ মেটাতে গেলে আমার একাধিক ব্যবসা, কেন, কোত্থেকে এলো? আমার একাধিক বাড়ি, আমার একাধিক সমস্ত ব্র্যান্ডেড গাড়ি। দাদা, আপনি তো এইগুলো বড় বড় করতে গেলে- নামের কথা বলছেন। না বড় আজকে বড় বলুন না, তো, যে আমি তৃণমূলের বলছি পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। আমি বলছি কোনো একটা দিন আসবে যে 11 সালের আগে তোমাদের কি স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, আর 26 পর্যন্ত তোমাদের কি সম্পত্তি হয়েছে, তার হিসেব দাও না, আমি বলছি তৃণমূলের যে আপনি কি মনে যারা করেন যারা আছো। যে এই যে পুরপ্রধান, এক একজন বেরোচ্ছে পুরপ্রধান, তার কয়েক কোটি টাকা পাটের ক্ষেতের জমির মধ্যে লোকানো বলো তো ছিল। দেখি, আগে তারপরে সিপিএম এর পঞ্চায়েত আমলে, সদস্য, হ্যাঁ, সাইকেলে করে ঘুরে বেড়াতেন সবাই। অয়ন আগে সিপিএম এর আমলে মাটি খুললে হাড়গোড় পাওয়া যেত, এখন মাটি খুললেই কোটি কোটি টাকা পাওয়া না, যায়। এই কোটি কোটি টাকা তৃণমূলের আমলে। তৃণমূল নেত্রীরা জানতেন না? আমি বিশ্বাস করি না জানতেন না, সব জানতেন। এই সমস্ত কিছুর জন্য যিনি দায়ী, 1 নম্বর দায়ী, তার নাম মমতা ব্যানার্জি। আপনি যখন রাজনীতি শুরু করেছিলেন তখন রাজনীতিটা নেশা, এখন কি এখনো মনে হয়? নেশা আমার, পেশা না। এখন কি মনে হয় যারা রাজনীতিতে আসছে না, তাদের কাছে আগে পেশা তারপর আরে নেশা? এটা হতো না তো। এই যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা অন্য কোনো ফিল্ডে ফেল করেছে, চলে এসো তৃণমূলে, করে কমবে খাও। তো এটা কখনো হয়? তুমি নিজের সিরিয়াস কর্মীদেরকে, ক্রাইসিসের কর্মীদেরকে একের পর এক বাদ দিয়ে তুমি আবার বাংলার অস্মিতা দেখাচ্ছ। তোমার সাকেত গোখেল কোন বাঙালি হে? তোমার শত্রুঘ্ন সিনহা কোন বাঙালি হে? কীর্তি আজাদ, তোমার কীর্তি আজাদ কোন বাঙালি হে? ইউসুফ তোমার পাঠান। ইউসুফ পাঠান কোন বাঙালি হে? তোমার এই সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ বাংলার কি জানে? বাংলার কোনো রাস্তায় একবারও তোমার পতাকা নিয়ে, তৃণমূলের পতাকা নিয়ে একদিনও হেঁটেছে? তো তুমি সমস্ত তৃণমূলের কর্মীদেরকে তুমি বঞ্চিত করে দিয়ে মাথায় চাপিয়ে দিচ্ছ। এদেরকে আবার এমএলএও আছে, কাউন্সিলরও আছে, চেয়ারম্যানও আছে, ভাইস চেয়ারম্যান আছে, সিআইসি আছে, এমআইসি আছে, মেয়র আছে, মন্ত্রী আছে। আপনার কোনোদিন মনে হয়নি করে কমে খাওয়ার কথা? না, আমার এ সমস্ত আমার কখনো মনে হয়নি। ঈশ্বর আমাকে আশীর্বাদ আছে, খুবই বড় ঘরের ছেলে, সিংহবাহিনী আমার কুলদেবী, ঠিক। 898 বছরের সিংহবাহিনী, আমার ছেলে মেয়ে দুজনে বিদেশে আছে, আমি আর আমার স্ত্রী এখানে। আর ব্লাড একটা বিষয়, ওই সমস্ত ব্যাপার ট্যাপারগুলো কোনো দিনই কেউ বলতে, আমার রাজনৈতিক জীবন, আমি তো বলেছি যে তোমরাও সাংবাদিকরা এর একটা ইয়ে করতে পারো, এনকোয়ারি, ইনভেস্টিগেশন, যে কোনো রাজনৈতিক দল করতে পারে।
তৃণমূল, এই যে আমি তৃণমূলকে কি বলি আর কি বলি না এই দুর্নীতির প্রসঙ্গে, তো আমি তো দল ছেড়েছি 24-এর মার্চের 4 তারিখে। মমতা ব্যানার্জি যে বলেন জানি জানি সব জানি, ওনার কাছে নাকি সবার ফাইল আছে, কাগজ আছে, পেন ড্রাইভ আছে, আমারটা একটু দয়া করে প্রেসে জানাবেন। পারবেন না। 294টা আসনেই নাকি তারা জিতে গেছেন, তাতেই জোর সর্বনাশ করে হলো তো। হারানো হয়েছে। মমতা ব্যানার্জি যেদিন বললো না 294টা আসনে আমি দাঁড়িয়েছি, আমি বললাম সর্বনাশ হয়ে গেল, নিজে জিততে পারে না, শঙ্করাকে ডাকে। মানে অন্যান্য এমএলএরা তখন বলতে শুরু করলো, এখন আরও বলছে যে ওর ছবিটা যদি না লাগাতাম আরও কিছু ভোট বেশি পেতাম, এটা বলছে। তো সুতরাং আরেকটা কথা হচ্ছে, আমি বলেছিলাম এবার নির্বাচনী বক্তৃতায়, আমার একেবারে প্রতিটি বক্তৃতায় আমি বলেছি যে মমতা ব্যানার্জি 294টায় দাঁড়িয়েছে আর 294টায় অভয়া দাঁড়িয়েছে, কার শক্তি দেখা যাক, দেখিয়ে দিল। এখন তৃণমূলের সাংসদ বিধায়কদেরই অনেকে বলছেন যে এই দলটার বেশি দিন টিকবে না। আর এই দলটার বেশি দিন টেকার কথাও নয়, টিকবেই বা কেন, এটা মিক্স ফ্রাইড রাইস। এই দলেতে তুমি ধান্দাবাজ, করে গম্মে খাওয়া আর এই সমস্ত অসৎ দুর্নীতিগ্রস্ত লোকে ভরে গেছে। আমলাদের মধ্যেও, সরকারি কর্মচারীদের মধ্যেও তাদেরই প্রাধান্য দেওয়া হতো এবং তাদেরকেই রাখা হতো। আর দলেতেও তারা চতুর্দিকে, মানে টপ টু বটম। গ্রেফতারের সংখ্যা যেভাবে বাড়ছে, জেলে কি ঠাঁই হবে? আমাকে একজন কি বললো জানো, অরূপ যখন হেরে গেল, অরূপ মানে অরূপ বিশ্বাস, মেসি অরূপ, সেই মেসি অরূপ তো পিসি অরূপকে সার্টিফিকেট দিল, এই পিসি মমতাকে। আমাকে একজন বলল ও হয়তো জিতে যেত। কারণ হারলো কেন? বলল ও যেদিন প্রেসে বলল যে পৃথিবীতে যদি একজনও সৎ ব্যক্তি থাকে তার নাম মমতা ব্যানার্জি, ওইটাই একদম টালিগঞ্জের মানুষ খেপে গেল। বললো কি বলছেটা কি, পশ্চিমবাংলা এত কিছু হওয়ার পর অরূপ বলছে যে পৃথিবীতে একজনও যদি সৎ ব্যক্তি থাকে তার নাম মমতা ব্যানার্জি। মানুষ পুরো রিভোল্ট করলো ওর বিরুদ্ধে, বেচারা হেরে গেল শুধু এই কথা বলার জন্য। গতকালের বৈঠকে বিধায়কদের মধ্যে মাত্র 19 থেকে 20 জন হাজির, বাদবাকি বিধায়ক আসেনি। আসেনি তার মানে তো তোমার 1/4 এসেছিল, তাহলে তো এমনি দলটা উঠে যেতে পারে। এবং এরা যদি একটা মিটিং করে, যদি এরা নিজেদের জানায়, বলতেই পারে কিন্তু যে আমরা একে বিরোধী দলনেতা চাইছি, তাহলে তো অ্যান্টি ডিফেকশনেও পড়বে না। কিন্তু অবশ্য আমি ভাবছিলাম যে যারা পেশা হিসেবে তৃণমূল করে এসেছে তারা তৃণমূলে, দেখো আমি তুমি একটা কথা বলি, এই সময় তো তৃণমূল ছেড়ে দেবেন তারা। তৃণমূলে তুমি একবার তাকিয়ে দেখো নামগুলো দিয়ে একদিন, যে কারা 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 তৃণমূল করেছে, করিয়েছে এবং করতে এসেছে। তো এরা যদি তৃণমূল করে এবং আজকে আর করবে না, তারা শুরুতেই তোমার পাওয়ার করিডোর আর অর্থ, এই দুটোর মোহতে তারা তৃণমূল করেছিল। আর মমতা ব্যানার্জিও আমি জানি না যে কর্মীদেরকে উপেক্ষা করেছিল। তো এই যে বললাম, নামগুলো বললাম, এবং এটা বিভিন্ন জেলাতে পাবে, সাব ডিভিশনে পাবে, সব জায়গাতেই পাবে। আর এই আইপ্যাক পয়সাগুলি নিয়ে যে সমস্ত রেকমেন্ডেশন করেছে তাদেরই পদ দিয়েছে, তাদেরই নমিনেশন দিয়েছে, নিজেই প্যাক বলছে, আবার আইপ্যাক রেকমেন্ডেশন নিচ্ছে। এইরকম ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিচারিতা, কথা এক কাজ এক, এই তো আমি আমার এই লম্বা রাজনৈতিক জীবনে দেখিনি। জ্যোতি বসুর আমলে আপনি বিরোধী রাজনীতি করেছেন দাপটের সঙ্গে, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে দাপটে, বাইরেও ভেতরেও। আর 24-এ এসে আপনি যখন বিরোধী হলেন তখন শাসককে কিভাবে দেখলেন? তখন দেখলাম শাসককে, যে শাসক মিটিং করতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না। না, আমি বললাম যে এরকম অরাজনৈতিক মানসিকতার এবং অগণতান্ত্রিক দল এবং পুলিশ প্রশাসন ব্যবহার করে যে এরকম দুর্মুষ করা বিরোধীদের, যে মিটিং করতে গেলে 104 বার শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে যেতে হয়েছিল, এটা কিন্তু 72 থেকে 77 আমি দেখা মানুষ। কংগ্রেসের অনেক ভুল ত্রুটি দোষ ছিল, যার জন্য মানুষ প্রত্যাখ্যান করেছিল, এবং আজও কংগ্রেসের সেই কথাটা মানুষ মনে রেখেই তাদের সমর্থন করে না। সিপিএমেরও অনেক দোষ ত্রুটি, খুন, রাজনৈতিক হিংসা,
এই সমস্ত ছিল, বা মানুষের আশা পূরণ করতে পারিনি। কিন্তু তৃণমূলের মতন এরকম ভয়ঙ্কর অরাজনৈতিক অগণতান্ত্রিক পচা দল আমি দেখিনি। কিন্তু এই একটা দল থেকে ভেঙেই তো আরেকটা দল তৈরি হয়, আরেকটা দল বড় হয়। আজ যারা তৃণমূলটাকে পেশা হিসেবে দেখেছে তারা তো দল থেকে সরে যাবে। তারা যদি এবার তারা দল বিজেপিতে সরে আসতে গিয়ে যায়, তারা আর দল করবে, তারা যদি বিজেপিতে আসতে যায়, না 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 না, বিজেপিতে তাদের নেওয়ার প্রশ্নই নেই। বারবার বলে দিয়েছে তো আমাদের সভাপতি, তাদের না হবে কেন? বোঝা নেবে কেন? বোঝা বইবে কেন? একেবারেই বোঝা বইবে কেন বিজেপি? এক, দুই হচ্ছে তারাও আসতে চাইবে বলে মনে হয় না, আর তাদেরকে নেওয়া হবে না। আরে তারা যা ভোগ করার, যা বানানোর কামানোর তারা করে নিয়েছে। ওকে, আমার শেষ তাহলে তো প্রশ্ন। উদ্দেশ্য তো রাজনীতি ছিল মানুষ না। তো অনেক আশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় এনেছে, আপনার টার্গেট কি এই মন্ত্রী হওয়ার পরে বিশেষ করে? মানুষের কাজ করা, মানুষের আপনি তো আশা ঝাড়া হাত পা। আকাঙ্ক্ষাকে চূড়ান্ত রূপ দেওয়া, মানুষ যে আমাদের উপর আস্থা ভরসা রেখেছে তার সম্মান মর্যাদা দেওয়া। কঠিন কাজ, কঠিনতম কাজ, কিন্তু টিম শুভেন্দু অধিকারীকে, সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের টিম শুভেন্দু অধিকারীকে মানুষের সেই মর্যাদার রক্ষা করতে হবে, দিতে হবে। মানুষের সেই ধন্যবাদ। আস্থা ভরসার মর্যাদা দিতে হবে। ধন্যবাদ এবং অনেক ধন্যবাদ শুভেচ্ছা আমাদের থাকলো। সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। শেষ করছি, শুভেচ্ছাও রইল আগামীর তাপস রায়কে। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলায়।